কানাডার ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউস থেকে আমি আহসান রাজীব বুলবুল দেশ বিদেশের যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের কথা অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় কানাডার সাধারণ নির্বাচন 2025। আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন অতিথি, সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ডক্টর গুলশান আক্তার এবং আরও উপস্থিত আছেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ রফিক। আমাদের এই দুজন অতিথি কানাডার মূলধারার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তাদের কাছ থেকে শুনব কানাডার রাজনীতি এবং সাধারণ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়। আপনি যদি আমাদের কানাডার ভোট দিতে হলে কি কি যোগ্যতা লাগে সে সম্পর্কে আমাদের যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। যে কোনো দেশে ভোট দিতে গেলে যে একটি নিয়ম আছে সেটি হচ্ছে যে 18 বছর পূর্তি হতে হবে। কানাডাও তার ব্যতিক্রম নয়। কানাডিয়ান ইলেকশনে বাই ডিফল্ট কানাডিয়ান হতে হবে, কানাডিয়ান সিটিজেন। আর আরেকটি জিনিস যেখানে কানাডা থেকে অন্যান্য দেশের একটু ডিফারেন্স আছে সেটা হলো কানাডিয়ানরা, আমাদের বাচ্চা কাচ্চাদেররা যখন 14 বছর হয়, 14 থেকে 17 বছর তাদের নাম এনলিস্ট করতে থাকে এবং যখন তারা 18 বছর পূর্ণ হয়ে যায় সেদিন তারা ভোটাধিকার পায়। আপনি বলছেন যে কানাডাতেও ভোটার হতে হলে 18 বছর বয়স হতে হবে। আমাদের কানাডার নির্বাচন পদ্ধতি নিয়ে এবার আমরা শুনব ইঞ্জিনিয়ার আবদুল্লাহ রফিকের কাছে। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের ক্যানাডিয়ান কনস্টিটিউশনকে একটু টাচ করতেই হবে। আমরা সবাই জানি যে ক্যানাডিয়ান রাষ্ট্রপ্রধান দ্য কিং, হিজ ম্যাজেস্টি দ্য কিং। নর্মালি যেটা হয় যে রাজার এবং আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শে একজন রাজার রিপ্রেজেন্টেটিভ, যাকে বলা হয় গভর্নর জেনারেল। 1982-র আগে কানাডা চলতো ব্রিটিশ সংবিধান অনুযায়ী। তো 1982-তে প্রথম ক্যানাডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট পাস হয়, যেখানে আসলে যেই কনস্টিটিউশনের মূল বেসিসটাই হচ্ছে ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যেটা আগে ব্রিটেনে ছিল ম্যাগনা কার্টা, সেইটার বেসিসেই এখন চলছে আসলে কানাডা। এবং সংবিধানকে অ্যামেন্ড করার যে ক্ষমতা আর কি সেইটা পাস হয়। এখন আমরা আসি যে কানাডার পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলে সিনেট এবং নিম্ন কক্ষকে হাউস অফ কমন্স বলে। সিনেটের সদস্য সংখ্যা 105 জন। এই 105 জন মূলত এরা সিলেক্টেড হয় কার দ্বারা? গভর্নর এবং প্রাইম মিনিস্টারের পরামর্শক্রমে, এবং ইন্ডিপেন্ডেন্ট একটা বডি আছে যারা হলো যে সিনেট মেম্বার সিলেকশন বোর্ড বলা হয়। এরা সব মিলে মোটামুটি সবগুলো প্রভিন্স, সবগুলো টেরিটরি সব কিছু মিলে কাভার করে যায়। এইভাবে তারা সিনেটর নিয়োগ দেয়। এক্সেপ্ট আলবার্টাতে অবশ্য 3টা সিনেটর ইলেকশন হয় অনেক দিন আগে থেকেই। এদের কোনো মেয়াদ ওইভাবে বলা নাই। ওয়ান্স দে আর সিলেক্টেড তারা 75 মানে রিটায়ারমেন্ট এজ পর্যন্ত তারা থাকতে পারবে। হাউস অফ কমন্সের ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে যেটা ব্রিটিশ রুলেই আছে এখনো, যেটা হচ্ছে প্রতি বছরেই প্রতি নির্বাচনের সময় কিছু সংখ্যা বাড়ে আর কি। কারণ জনসংখ্যা বেড়ে যায়, জনসংখ্যার বৃদ্ধির জন্য কিছু সংখ্যা বেড়ে যায়। যেমন আমরা এইবার ইলেকশনে আমরা সংখ্যা দেখছি 343, যেটা গত ইলেকশনে ছিল 337। তো এই 6টা বেড়ে গেছে বিকজ পপুলেশন বেড়ে গেছে, রাইট? হাউস অফ কমন্সের সরাসরি ভোটে ইলেকশন হয়, যেটা আছে আমাদের, আমরা সবাই জানি। এপ্রিলের 28 তারিখে ইলেকশন হবে এবং 18, 19, 21, 20-এ অলরেডি অ্যাডভান্স ভোট হয়ে গেল। এখন এইটার রেজাল্টের পরে আমরা দেখতে পাবো যে কোন পার্টি আসে। আমরা এটা সবাই জানি যে অর্ধেকের বেশি যে আসন যদি কেউ পায় তাহলে তাকেই গভর্নর ডাকবে সরকার গঠন করার জন্য। আর যদি তাও না হয়, যদি অর্ধেকের কমও কেউ পায়, তখন অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে হতে পারে কোয়ালিশন অথবা মাইনরিটি। আমরা শুনছিলাম যে হাউস অফ কমন্স, যেটা বাংলাদেশে আমরা সংসদ ভবন বলে থাকি, বর্তমানে এর আসন সংখ্যা 343টি। আমরা জানি যে 177টি আসন যদি কেউ পেয়ে থাকেন তাহলে সংখ্যাগরিষ্ঠভাবে সে সরকার গঠন করতে পারবেন। আমরা শুনছিলাম জনাব আবদুল্লাহ রফিকের কাছ থেকে কানাডার নির্বাচন পদ্ধতি নিয়ে। এবার আমরা যাব ডক্টর গুলশান আক্তারের কাছে। আমাদেরকে আপনি বলবেন এখানে একজন প্রার্থী হতে হলে তার কি কি যোগ্যতা লাগবে? অন্যান্য ইলেকশনের মতো কানাডাতে আপার কক্ষ, লোয়ার কক্ষ, প্রভিন্সিয়াল ইলেকশন, ফেডারেল ইলেকশন এবং
যেটা লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় ইলেকশন যেটাকে বলা হয়, সেগুলি নিয়মিতভাবেই পরিচালিত হয়। কিন্তু আপার কক্ষে যে সিনেটরা থাকেন তারা মোটামুটি একবারেই নির্বাচিত থাকেন এবং নির্বাচিত অফিসিয়াল হিসেবে তারা কন্টিনিউ করতে পারেন 75 বছর বয়স পর্যন্ত। ক্যান্ডিডেটের ক্ষেত্রে, বিশেষ করে ইলেকশনের ক্ষেত্রে, এখানে জেনারেল নির্বাচন বা ফেডারেল নির্বাচনটা হচ্ছে প্রতি 4 বছরে একবার এবং প্রভিন্সিয়াল ইলেকশন প্রতি 4 বছরে একবার করে হয়। পার ক্যান্ডিডেট তার ইলেকট্রাল ডিস্ট্রিক্টের রাইটিং মানে আসন, সেই আসন থেকেই নির্বাচিত হয়। সো ক্যান্ডিডেট হতে গেলে যে কোনো দেশের মতোই এখানেও অনেকগুলি অধ্যায় পার করে আসতে হয়। এর ভেতরে যেটা হলো যে বাই ডিফল্ট আপনাকে 18 বছর হতে হবে এবং সেই 18 বছরটা একজন ভোটারের যেমন ভোটের দিন 18 বছর, একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রেও ভোটের দিন 18 বছর হলেই হবে। 2 নম্বর কথা, অবশ্যই কানাডার ভোটে কেনেডিয়ান হতে হবে, কেনেডিয়ান সিটিজেন। সেটা হতে পারে বাইবর্ন অর ন্যাচারালাইজড। সেই ক্যান্ডিডেটটা কোনো কারণে যেন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট না হয়। একজন যদি ভোটারও নন কোয়ালিফাইড হয়, সে ভোটে দাঁড়াতে পারবে না, সে কোনো কারণে ইমপ্রিজন্ট হতে পারবে না। বিগত 5 বছরে যদি তার বিরুদ্ধে কোনো রকম ইলিগাল কনভিকশন থাকে তাহলে সে আসতে পারবে না। বিগত 7 বছরে যদি তার বিরুদ্ধে সামান্যতম করাপশনের কোনো হিস্ট্রি পাওয়া যায়, তার ক্যান্ডিডেটসি বাতিল হবে। এরপরে যদি সে একটি ক্যাম্পেইন রান করে, সেই ক্যাম্পেইনের এগেনস্টে কত টাকা খরচ হয়েছে, তার যে অডিট রিটার্নটা, এটা উইদিন প্রেসক্রাইবড টাইমের ভিতরে দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য শুনছিলাম। ডক্টর গুলশান আক্তার 2019 এবং 2021 সালে যথাক্রমে প্রভিন্সিয়াল এবং কানাডার ফেডারেল ইলেকশনে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আমরা এখন শুনবো যে কানাডা একজন এমপি হওয়ার পরে তার এমপির কার্যক্রমগুলি কি থাকে। কানাডাতে এমপিদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, যেটা এমপিদের মূল কাজ, সেটাই এখানে হয়। এটার সাপোর্টিভ একটা সংখ্যা দিচ্ছি আমি, যেটা হচ্ছে যে গত সংসদে, এখন যে সংসদটা রিসেন্টলি হয়েছে, ডিজলভ হয়েছে, সেইখানে পার্লামেন্টে 412টা বিল উপস্থাপিত হয়েছে আর কি। দ্যাট মিনস এই 412টা বিল তো কোনো না কোনো এমপির মাধ্যমেই আসছে আর কি। সেই 412টার ভিতরে সবগুলো যে পাস হয়েছে তা কিন্তু নয়, কিন্তু আলটিমেটলি এগুলো আসছে। তার মানে এমপিকে গ্রাউন্ড ওয়ার্ক করে এই কাজগুলো করতে হয়েছে, তাকে নেওয়া হয়েছে। তারপরে সেটা নিজেদের পার্টিতে আলোচনা হবে, তারপরে ভেটিংয়ে যাবে, পার্লামেন্টারি কমিটি আছে সেখানে যাবে, আইন মন্ত্রণালয় ভেটিংয়ে যাবে, তারপরে এসে পার্লামেন্টে উপস্থাপিত হওয়ার পরে পার্লামেন্টে ভোটাভুটি হবে। সেখানে আসলে ইয়াস অর নো, যদি ইয়াস হয় তাইলে ওটা বিল আকারে যাবে, কিন্তু সিনেটেও যাবে ওটা, এখান থেকে লোয়ার চেম্বার থেকে সিনেটে যাবে। তবে সিনেটে এ পর্যন্ত মেজর কোনো না থাকলে পরে, মানে বিল কোনো পাস হয়নি এরকম কোনো রেকর্ড নাই, আনলেস আদারওয়াইজ মেজর অবজেকশন যদি না থাকে আর কি সিনেটে। আর এখানে আরেকটা জিনিস হলো যে এমপিদের কাজ করার সুবিধার্থে 2টা অফিস থাকে। একটা হচ্ছে যে যেখানে তাদের পার্লামেন্ট যখন বসে তখন তাদের জন্য ওখানে একটা অফিস থাকে, আর একটা থাকে হচ্ছে তার যেটা আসলে মেজর অফিস আর কি, যেখানে 2 জন অ্যাসিস্ট্যান্ট, পেইড অ্যাসিস্ট্যান্ট থাকে, যাদের কাজ হচ্ছে কনস্টিটিউয়েন্সিতে যে মানুষগুলো বসবাস করে তাদের পরামর্শ অথবা তাদের কোনো অভিযোগ থাকলে, তাদের কোনো মানে প্রয়োজন থাকলে তারা ওই কনস্টিটিউয়েন্সি অফিসে থাকবে। আর ওই যে 2 জন স্টাফ আছে তাদের কাজ হচ্ছে এগুলো রেকর্ড করে নেওয়া, নিয়ে এমপির সাথে তাদেরকে একটা কানেক্ট করে দেওয়া। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মেজর ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, এইগুলো কিন্তু এমপিদের ফিডব্যাক থাকে আর কি। মানে পলিসি মেকিংয়ের পর্যায়ে এমপিরা ওখানে তাদের পরামর্শ দেয়, তাদের দেয়। কিন্তু যখন পলিসি ডিসিশন হয়ে যায়, পলিসির সিদ্ধান্ত নিয়ে ফেলে সরকার, এরপরে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কিন্তু এমপিদের আর কোনো রকম মানে ওই জায়গাতে কোনো টাচ করার কোনো সুযোগ নাই ওই জায়গাতে। কারণ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে, তারপরে স্থানীয় সরকার আছে, তারপর ফেডারেল গভর্নমেন্টের কিছু এজেন্সি আছে যারা এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো ইমপ্লিমেন্টেশন ফেজে থাকে, যেখানে এমপিরা কখনো চেষ্টাও করে না এখানে হস্তক্ষেপ করার, এবং তারা কখনো করেও না এবং করার সুযোগও নাই। যে বাংলাদেশে আমরা দেখি যে এমপিরা আইন প্রণয়নের চাইতে, এমপিরা যেটা মেইন কাজ হওয়া দরকার আইন প্রণয়ন, এই জায়গায় এমপিদের অনীহা সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়ায় আছে আর কি,
তাতে বোধহয় কনস্টিটিউয়েন্সিতে একটা অফিস দেওয়ার মতো খরচ মানে সামর্থ্য বাংলাদেশের আছে। কাজেই একটা কনস্টিটিউয়েন্সি অফিস খুবই দরকার আসলে আর কি। তাইলে হয়তো এমপিরা ঢাকা থেকে তাদের পাবলিকের সঙ্গে সরাসরি যে কানেক্ট যেটা এখানে আছে এটা হয়তো থাকতে পারে বলে আমার বিশ্বাস। প্রধান 5টি দল কানাডায় নির্বাচনে অংশগ্রহণ করছে: লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, এনডিপি, গ্রিন পার্টি এবং ব্লক কুইবেক পার্টি। আমরা শুনবো কানাডায় কিভাবে নির্বাচনী ইস্তেহার বা ম্যানিফেস্টো কিভাবে কার্যকর হয় ডক্টর গুলশান আক্তারের কাছ থেকে। জি, কানাডায় ম্যানিফেস্টো কার্যকরের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ আছে। এর ভেতরে যেটা আমরা জানি যে আমরা কোনো একটি পার্টি থেকে নিজেদের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা কোনো ম্যানিফেস্টো দেই না। এখানে আমরা আমাদের কনস্টিটিউয়েন্টসদের কাছ থেকে ডোর নকিং করি, বিভিন্ন রকমের তাদের দাবি দাওয়া চাওয়া। তবে আরেকটি কথা বলি যে এখানে আমরা ডোর নক করি ঠিকই, কিন্তু বাংলাদেশের মতো মাইকিং করে কিংবা মিছিল মিটিং করে কিংবা বড় বড় ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় রাস্তায় আমরা নামি না। তো এখানে কিভাবে এটা করা হয়, এখানে যখন একটি প্রার্থী অলরেডি তার নাম সিলেক্টেড হয়ে যায় অথবা নমিনেশন ভোট এসে জিতে যায়, তখন সে তার কনস্টিটিউয়েন্টসদের কাছে গিয়ে 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 তাদের কি চাহিদা, কে কোন বার্নিং ইস্যু কিংবা হট টপিক নিয়ে তাদের কাছে যায়। যেমন আমি যে দুবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি যখনই ডোর নকিংয়ে গিয়েছি আমাকে তারা বিভিন্ন রকমের কোশ্চেন থ্রো করতো। তুমি LGBTQ নিয়ে কি ভাবো, তুমি কার্বন ট্যাক্স নিয়ে কি ভাবো, তুমি কি নিউ কামারদের জন্য কোনো কাজ করবে কিনা। সো এরকম করে তারা যখন ইনফরমেশন কালেক্ট করতে করতে পুরো কানাডার সমস্ত ক্যান্ডিডেটরা একটি পার্টির জন্য এই ইনফরমেশনগুলি কালেক্ট করে, এরপরে তারা তাদের পার্টি লিডারের সাথে বসে। এবছরের 12-13টি হট টপিকস আছে। তার ভিতরে সর্বপ্রথম সেটা হলো যে ট্যাক্সেশন। এখানে কোনো ক্যানাডিয়ান যদি কোনো রকমের প্রপার্টি অথবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে তাদের ট্যাক্স পে করতে হয়। সেই ট্যাক্স পেমেন্টটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি না, আমরা আসলে বাংলাদেশে প্রপার্টি ট্যাক্স দিই কি না এই শব্দটাই আমরা আসলে জানি না। তবে এখানে সেটা হলো যে বছরের লোকাল গভর্নমেন্ট 30শে জুনের ভেতরে আপনাকে প্রপার্টি ট্যাক্সের একটি কপি পাঠিয়ে দেবে যে তোমার প্রপার্টির অ্যাসেসমেন্ট ভ্যালু এটা, তুমি এটা পে করো, যেটা ডে বাই ডে কানাডায় হাইক করছে এবং বর্তমানে সেটা আমি বলবো হাইয়েস্ট পর্যায়ে। এরপরে হচ্ছে যে হাউজিং ক্রাইসিস, যেটা আমরা বিগত ইলেকশনে দেখেছিলাম যে অ্যাফোর্ডেবল হাউজিং, এবং যার কারণে কানাডা কিন্তু এখন বাধ্য হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম নেওয়ার জন্য, কারণ স্টুডেন্টরা কখনো পে করতে পারছিল না তাদের রেন্টাল। এরপরে হলো যে কার্বন ট্যাক্স। কানাডায় যেহেতু ভেহিকলস অনেক বেশি এবং সবগুলি মোটামুটি গ্যাস চালিত, সেক্ষেত্রে এখানে এমিশন খুব বেশি হয়। সো এই ইস্তেহার ঘোষণা যেটাই হোক না কেন এবং পার্টি লিডার যেটাই ম্যান্ডেট তৈরি করুক না কেন, সে বিভিন্ন কানাডাতে 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরিজ, এবং প্রত্যেকটি প্রভিন্স এবং টেরিটরিজ তাদের ফেডারেল লিডারের কাছে তাদের নিজস্ব যে চাহিদা, যেমন অ্যালবার্টা পুরা কানাডাতে ইকোনমিক কন্ট্রিবিউশনে হাইয়েস্ট। অপরপক্ষে অ্যালবার্টাতে সবচেয়ে বেশি এমিশন হয়, কারণ সমস্ত ইনকাম জেনারেটিং ফার্মগুলি, কোম্পানিগুলি, ইন্ডাস্ট্রিগুলি অ্যালবার্টাতে। সো এখানের যে ইস্তেহার, এই ইস্তেহারটা ফেডারালি নাও অ্যালাইন করতে পারে। সেই ক্ষেত্রে তারা কিছু কিছু এই ম্যান্ডেটগুলি বা ম্যানিফেস্টোগুলি প্রভিন্সিয়াল যে রিকোয়ারমেন্ট নিড সেটার উপরে নির্ভর করে দেয়। কথা হলো যে সেই ইস্তেহারগুলি কিভাবে কার্যে পরিণত হয় পলিসি মেকিংয়ে, এবং তাদের যখন ডেজিগনেটেড একটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়, এরপরে সেই ডিপার্টমেন্টে কি কি কাজ হবে, কি কি ডেভেলপমেন্টাল ইস্যুগুলি তারা সলভ করবে, এটা পুরো একটা মোশন তৈরি হয়। হাউস অফ কমন্সে মোশন হয়, সেই মোশনে পক্ষের নেতা বিপক্ষের নেতা সবাই মিলে যে ডিসিশনে পৌঁছায় সেই পর্যন্তই কিন্তু একজন এমপির কার্যক্ষমতা। এরপরে সব কিছু
সব ম্যান্ডেট কন্ট্রোলড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। গত 36 দিনের নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত ইমিগ্রেশনের কোনো ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলই আলাপ আলোচনা করেননি, যেটি ট্রুডো সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে কারণে ট্রুডো সরকারকে তার ক্ষমতা থেকে ছেড়ে যেতে বাধ্য করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের শুধু কানাডা নয়, সারা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ইম্প্যাক্ট নিয়ে কিছু শুনবো আব্দুল্লাহ রফিকের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ আমাদের ইকোনমির উপর, আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপরে ওরা বসাইছে আর কি। যদিও এটা 90 ডেজের জন্য, সারা পৃথিবী ব্যাপী এটা একটা আলোড়ন সৃষ্টি করার পরে তারা 90 ডেজের জন্য এটাকে হোল্ড করছে, কিন্তু 10% আছে আর কি, অ্যাপ্লিকেবল 10% আছে। ট্রাম্প এটা কেন করছে? ট্রাম্প করছে মিনস সে তো ভোট পাইছে, মানে পাবলিকের তার তো নির্বাচনী এজেন্ডাই ছিল ওইটা আর কি, ওয়ান অফ দি এজেন্ডা, মেজর এজেন্ডা ছিল ওইটা, এবং সে পাবলিক তাকে ভোট দিছে। কেন? কারণ সে বেশি রেভিনিউ করবে, কারণ আমেরিকা চলে হলো যে ডেইতের উপরে, ঋণের উপরে, তো এই ঋণ থেকে আমেরিকাকে আস্তে আস্তে মুক্ত করার প্ল্যান, তো এইটা পাবলিক খাইছে, পাবলিক তাকে ভোটও দিছে, রাইট? এখন আমাদের যে মানে সমস্যা বা ক্যানাডিয়ান ইকোনমির যে সমস্যা, এটা যদি অ্যাপ্লিকেবল হয় তো অবশ্যই কানাডার ইকোনমির জন্য একটা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজনীতিবিদরা এটাকে কতখানি মানে এটার এগেনস্টে ট্রাম্পের সঙ্গে একটা তো নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে, সেটা একটা ব্যাপার, সেটা বোঝা যাবে পরে। আর একটা হচ্ছে যে কানাডার রাজনীতিবিদদের অল্টারনেট খোঁজার চিন্তাভাবনা আসলে খুবই কম। আমি অনেক দিন ধরেই এদেশে অবস্থান করছি, তা আমি দেখেছি যে কানাডার রাজনীতিবিদদের কোনো দলেরই রাজনীতিবিদদের অল্টারনেট, ইকোনমির যে একটা অল্টারনেট দরকার। যেমন আমি একটা স্ট্যাটিস্টিক্স দেই আর কি, কানাডার পৃথিবীতে সবচেয়ে বড় 7টা কান্ট্রি যে আছে, G7 কান্ট্রি, তার ভিতরে কানাডা একটা দেশ, রাইট? তার মানে বিশাল অর্থনীতি, $2.2 ট্রিলিয়ন জিডিপির দেশ এটা আর কি। সেই দেশ অর্থনীতিতে আজকে আমরা যেটা ফিল করছি, অর্থনীতি বেশ মানে শ্রিঙ্ক করছে, দুর্বল হচ্ছে, এটা হচ্ছে অনেক রকমের কথা আমরা শুনছি আর কি। এখন ইউএসএতে 2024-এ কানাডার এক্সপোর্ট হচ্ছে $434 বিলিয়ন। এটা হচ্ছে কানাডার টোটাল এক্সপোর্টের 76%। দ্যাট মিনস হোয়াট? 76% ইকোনমি ডিপেন্ডেন্ট অন দি ইউএসএ, রাইট? এবং অন দি আদার হ্যান্ড ইম্পোর্ট হয়েছে অনলি $275 বিলিয়ন, যেটা আসলে ট্রাম্প বারবার বলতেছিল যে আমরা তো কানাডাকে ফ্রি দিচ্ছি বলতেছে, এটা তার মতো করে সে বলছে আর কি। কিন্তু আমাদের যে প্রসঙ্গে আসতেছিলাম, যে আমাদের পলিটিশিয়ানরা আসলে অল্টারনেট খুঁজবে বা খুঁজতেছে বা খোঁজা উচিত কিনা, এখন তাদের সময় এসে গেছে এগুলো নিয়ে চিন্তা করার। এগ্রিকালচার বলি, মিনারেল রিসোর্স বলি, অথবা হাইড্রো ইলেকট্রিসিটি বলি, যেটাই বলি না কেন, এভরিথিং কিন্তু সমৃদ্ধ আর কি, সব কিছুই আছে। তো সেই দেশ এরকম ভুগবে কেন আর কি? তার মানে আমাদের পলিসি ওই যে কথা আবারও বলি, যে পলিটিশিয়ানদের কিছু মানে ডাইভার্সিফিকেশন, যেটা প্রসঙ্গত আমি জাস্ট একটা উদাহরণ দেই, যে কানাডা হচ্ছে গোল্ড প্রোডাকশনের 3rd লার্জেস্ট কান্ট্রি আর কি, অথচ কানাডাতে অর্নামেন্টস যেগুলা ম্যানুফ্যাকচারার কোনো কোম্পানি কিন্তু এখনো তৈরি হয়নি, ওই যে ছোট ছোট, অথচ এখান থেকে গোল্ড নিয়ে যে পুরা মিডল ইস্ট জুড়ে যে অর্নামেন্টসের যে ইয়াগুলো আর কি, সবগুলো ইন্ডিয়ানরা দখল করে আছে। অথচ এটা কিন্তু কানাডাতে হতে পারত, এই ইন্ডাস্ট্রিটা কানাডাতে হতে পারতো। তারা হয়তো ইনসেন্টিভ দিয়ে যারা গোল্ড ব্যবসায়ী আছে তাদেরকে ডেকে নিয়ে আসে, ওকে তোমরা ইউ ডু দ্য ইন্ডাস্ট্রি হিয়ার এবং এক্সপোর্ট করো বাইরে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে কানাডার শেয়ার মার্কেট, আমি মনে করি শুধু কানাডার শেয়ার মার্কেট না, সারা বিশ্বের শেয়ার মার্কেটে একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সবাই আতঙ্কের মধ্যে আছে যে এই শুল্ক আরোপ নিয়ে। কানাডার রাজনীতিতে, বিশেষ করে কানাডার রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি। ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি যে পজিশনে ছিল, গত 2 মাসে তারা অনেক নিচু পজিশনে চলে গেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে। কানাডার রাজনীতি এবং সামগ্রিকভাবে যে প্রভাব পড়েছে সে সম্পর্কে আরও কিছু জানতে চাইব ডক্টর গুলশান আক্তারের কাছ থেকে। জি, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই বিরূপ যে কর নীতি, এটা
কেনেডিয়ানদের জন্য একটি আশীর্বাদ, কারণ কানাডা ছিল নাফটা চুক্তি বা নাফটা এগ্রিমেন্টের আন্ডারে, যেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 25% ট্যারিফ, যেটা এটা সম্পূর্ণ ইলিগাল। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমাদের সাথে খেলছে, আমরা সমস্ত কেনেডিয়ানরাই এখন ইউনাইটেড। আমরা এখন স্লোগান দিচ্ছি, বি ক্যানেডিয়ান, বাই ক্যানেডিয়ান, ইট ক্যানেডিয়ান, এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি কানাডা ইজ নট ফর সেল, উই আর নট দ্য 51st, উই আর দ্য ফার্স্ট ওয়ান। যে এই যে আমাদের যে স্লোগানগুলি, এই যে সবাইকে মোটিভেট করে একত্রিত করা, আমরা শুধু চাই যে এই ফেডারেল রাজনীতিতে, এই ফেডারেল ইলেকশনে স্লোগানগুলিকে ক্যাপিটালাইজ করে আমাদের রাজনীতিবিদরা যেন আমাদেরকে নিয়ে না খেলে, আমাদের ইমোশন নিয়ে না খেলে। কিভাবে এটা থেকে ওভারকাম করা যায়, যেমন লিবারাল পার্টি বলেছে তারা নেগোসিয়েশন করবে, কনজারভেটিভ বলেছে তারা ট্রাই করবে এটাকে স্থগিত করে 2026 পর্যন্ত তাদেরকে সময় দিতে, এতে করে তারা যেন এটাকে তুলে নেয়। 2026 কেন? আমরা ইলেকশন করছি এখন, আমাদের এই বৎসর আরও 8 মাস সময় থাকবে, আমরা 2026 পর্যন্ত কেন ওয়েট করব? এই জিনিসগুলি আসলে আমাদের রিফর্ম দরকার। আশা করব একটি সুস্থ নির্বাচন হয়ে আমাদের এই দাবি দাওয়াগুলিকে তারা খুব গুরুত্ব সহকারে যেন দেখে। ধন্যবাদ ডক্টর গুলশান আক্তার এবং জনাব আব্দুল্লাহ রফিক। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কানাডার রাজনীতি, কানাডার অর্থনীতি, এবং সাথে সাথে আমাদের যে সামনে নির্বাচন, 28 তারিখে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে তাও আমরা জানলাম। আমরা পরবর্তীতে আরও কানাডার রাজনীতি এবং নির্বাচন পরবর্তী আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। পরিশেষে একটি কথাই বলবো, ভোট আমার আপনার অধিকার। আসুন আগামী 28শে এপ্রিল আমরা ভোট প্রদান করি, আমাদের নিজেদের অধিকারের কথা বলি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।